गुड इवनिंग। आज के लेसन 4 आलोचना करब আমরা আবার ইনডেফিনিট প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে তিনটে ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কীভাবে তৈরি হয়। প্রেজেন্ট ইনডেফিনিট বলে মনে রাখার আমাদের দরকার নেই, আমরা কীরকম সেন্টেন্স হলে কীরকম বাক্য হলে কি বলতে গেলে কিভাবে বলি সেইটা তোমাদের দেখিয়েছিলাম। আজকেও সেরকম কিছু সেন্টেন্স তোমাদের দেখাবো, কিন্তু তার আগে আবার বলছি যে দেখো, ভিডিওটা যদি পুরো না দেখো, যদি স্কিপ করে যাও বা একটুখানি দেখেই ছেড়ে দাও, তাহলে কিন্তু কোনোটাই বুঝতে পারবে না। উদ্দেশ্যটা যদি হয় ইংরেজিটা ধরবো, শিখবো, লিখতে জানবো, বলতে জানবো, তাহলে পুরো ভিডিওটাই দেখতে হবে। এর মাঝখানে যদি কোনোটা স্কিপ করে যাও, তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে না, একটার সঙ্গে আরেকটা রিলেটেড থেকে থাকে। সুতরাং তোমাদের রিকোয়েস্ট করবো যে ভিডিও যদি দেখতে হয়, যদি উদ্দেশ্যই থাকে যে ইংরেজি জানবো বা শিখবো, তাহলে কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে। এবং সেই সঙ্গে আগের ভিডিওগুলো 1, 2, 3 এই ভিডিওগুলো লেসন 1, লেসন 2, লেসন 3 এগুলো তোমাদের দেখতে হবে। চেষ্টা করো, খুব ইজি, একটু খেয়াল করলেই ধরতে পারবে। দেখো, এর আগের ভিডিওতে আমি বলিনি, তোমাদের বলার প্রয়োজন, বললে হয়তো ভালো হতো, বলার দরকারও নেই। আজকে তার সঙ্গে একটুখানি বলে দিয়ে নিই। দেখো, আমি বলেছিলাম যে আমরা যখন কোনো বাক্য বলি, কোনো কিছু বলতে যাই, তখন আমরা দুটো ব্যাপারে বলতে পারি। একটা বলি কোনো ক্রিয়া সম্পর্কে বলি, আরেকটা বলি কোনো কিছুর অবস্থা, দোষ, গুণ এইগুলো সম্পর্কে বলি। তার রীতি, আচার, আচরণ এগুলো সম্পর্কে বলি। যখন রীতি, আচার, আচরণ, অভ্যাস, অবস্থা এই সম্পর্কে বলি, তখন আমরা ইজ, অ্যাম এইটা ব্যবহার করি, অথবা আর ব্যবহার করি। আর যদি কোনো ক্রিয়া সম্পর্কে বলি, তাহলে যেমন করা, খাওয়া, যাওয়া এগুলোর সঙ্গে আমরা সরাসরি বলি হি ইটস, দে প্লে, রাম রানস, এরকমভাবে আমরা বলি। তাহলে এই দেখো, একটা যে কথা বললাম, বি ভার্ব বলে একটা কথা আছে, শুধু একটু জেনে রাখার জন্য বলছি, চিন্তা করার দরকার নেই। বি ভার্ব বলতে আমরা তিনটে ব্যবহার করি, একটা হচ্ছে অ্যাম, একটা হচ্ছে ইজ, আর একটা হচ্ছে আর। এটা তোমাদের আগের দিন বলেছিলাম। এই অ্যাম ইজ আরটা আমরা ব্যবহার করি। অ্যামটা ব্যবহার করি যখন আমরা আই কথাটা, মানে কর্তা, যার সম্পর্কে বলা হচ্ছে সেখানে যখন আই থাকে। ইজ কখন হয়? যে কোনো সিঙ্গুলার নাম্বার, যেমন ইট, শি, হি, রাম, শ্যাম, যদু, মধু, তখন আমরা ইজ ব্যবহার করি। আর আরটা ব্যবহার করি কখন? দে অথবা প্লুরাল নাম্বারের সঙ্গে, বহু বচনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এইটা আমাদের মনে রাখতে হবে। আর কোথায় ব্যবহার করি? ইউ এর সঙ্গে আমরা ব্যবহার করি। এইগুলোরই পাস্ট টেন্স, মানে অতীতের কথা যদি বলা হয়, যে অতীতের কথা যদি আমরা একে পাস্ট টেন্সে বলি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের বেলায়। প্রেজেন্ট আর পাস্টের বেলায় কি হয়? অ্যামটা হয়ে যায় ওয়াজ, ইজটা হয়ে যায় ওয়াজ, আর আরটা হয়ে যায় ওয়্যার, এই হয়ে যায়। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে প্রেজেন্ট আর পাস্ট আমি বলছিলাম, তো অতভাবে আমার মনে রাখার দরকার নেই। প্রেজেন্ট আর পাস্ট, বর্তমানে যেটা, সেটাকে আমরা বর্তমানে যখন সেটা হচ্ছে প্রেজেন্ট, তখন আমরা এইগুলো ব্যবহার করব। আর যেটা হয়ে গেছে সেটা আমরা এইগুলো ব্যবহার করব। তাহলে এইবার দেখো, কোনো কিছু কাজ চলতে থাকলে, যদি চলতে থাকে কোনো কাজ, সেটাকে ইংরেজি গ্রামারে বলে কন্টিনিউয়াস টেন্স। সেটা বর্তমানে হতে পারে, ভবিষ্যতে হতে পারে, অতীতেও হতে পারে। বর্তমানে হলে আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে হলে বলি আমরা পাস্ট চলমান, সেটা আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর ভবিষ্যতে চলতে থাকবে বোঝালে আমরা বলি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমাদের এত মনে রাখার দরকার নেই। আমরা সরাসরি কীভাবে মনে রাখবো? দেখো, যেমন দেখো, করছি, করছো, খাচ্ছি, খাচ্ছে, এগুলো বর্তমান আমরা বুঝতে পারি, ব্যাপারটা বর্তমানে। রাম হাসছে, নমিতা নাচছে, মধু গান গাইছে,
বৃষ্টি হচ্ছে, এগুলো সব বর্তমানের ব্যাপার। তো এই যে হচ্ছে, চলমান যখন আমরা বুঝতে পারি কোনো কিছু চলমান, তখনই আমরা ইংরেজিতে যেরকমভাবে পড়বো সেটা হচ্ছে এই যে তিনটে, যেটাকে আমরা বিভাগ বলছিলাম, বিভাগ বলে আমাদের অত মনে রাখার দরকার নেই, আমরা মনে রাখবো এই তিনটের যে কোনো একটা হবে, এই তিনটের যে কোনো একটা হবে। তারপর যে ক্রিয়াটা আছে, ক্রিয়া ভার্ব, ভার্বের শেষে আমরা একটা আইএনজি যোগ করে দেব। কিন্তু কি মনে রাখবো যে অ্যাম, ইজ, আর তিনটে যে কোনো একটা হবে যেটা, সেখানে আমরা খেয়াল করবো যে কার সম্পর্কে বলছি। যদি আই এর সম্পর্কে বলি তাহলে অ্যাম বলবো, যদি একজনের সম্পর্কে বলি, ইটের সম্পর্কে বলি, হি, শি এর সম্পর্কে বলি তাহলে ইজ বলবো। আর যদি দে, ইউ বা বহু বচনের ক্ষেত্রে বলি তখন বলবো আর। তাহলে দেখো, যদি বলি, যদি বলা হয় তারা খেলছে, তারা খেলছে চলমান, সেখানে আবার কি হবে, ইজ প্লেইং, ইজ প্লেইং। দেখো না, ভুল বললাম আমি, তারা খেলছে, তারা হলো দে, দের সঙ্গে কি বসে আর, তাহলে আমরা বলবো দে আর প্লেইং। সেটাই যদি হয় আমি খেলছি, আই যদি হয় তাহলে আই হলে পরে অ্যাম হবে, আই অ্যাম প্লেইং, আই অ্যাম প্লেইং। গ্রামারের ভাষায় এটাকে বলে যে সাবজেক্ট প্লাস বি ভার্ব, বি ভার্ব প্লাস মূল ভার্বের আইএনজি, এটা গ্রামারের ভাষায় বলে। আমাদের এত খোঁজাখুঁজি করার দরকার নেই, এগুলো অত মনে রাখার দরকার নেই। আমরা বলবো যে কোনো কিছু চলছে বর্তমানে, এরকম কিছু যদি কোনো ক্রিয়া চলতে থাকে তাহলে সেই ক্রিয়ার যে ইংরেজিটা, সেই ইংরেজির সঙ্গে আইএনজি যোগ করবো, আর তার আগে অ্যাম, ইজ, আর এর যে কোনো একটা বসাবো। কিভাবে বসাবো, কার সম্পর্কে বলছি, যেটাকে আমরা কারোর সম্পর্কে বলে সেটাকে আমরা সাবজেক্ট বলি, সেটার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, বোঝা গেল? যেমন তুমি হাসছো, তুমি হাসছো, হাসাটা চলছে, তাহলে ইউ এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, আর, তাহলে ইউ আর লাফিং। তাহলে মূল ব্যাপারটা আমাদের কি মনে রাখতে হবে, অ্যাম, ইজ, আর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর তার আগে যার সম্পর্কে বলছি সেইটা আগে বসবে বর্তমানের ক্ষেত্রে। এইবার দেখো, এই যে কথাটা বললাম, এটা যদি আমরা নেগেটিভে বলি, খেলছে না, হাসছে না, তুমি বই পড়ছো না, পড়ছো না, এই না কথাটা যদি বলি তাহলে তোমার আমরা কি ব্যবহার করব, একটা নট শব্দ ব্যবহার করবো নামের জন্য। এই নটটা কোথায় ব্যবহার করব, নটটা ব্যবহার করব এই যে অ্যাম, ইজ, আর আমরা ব্যবহার করছি, এরপরে নট ব্যবহার করব, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব। যেমন যদি বলা হয় যে তারা খেলছে না, তারা খেলছে না, তারা খেলছে না, এই না এর জন্য দেখো, তারা খেলছে কার সম্পর্কে বলছে, তাদের সম্পর্কে, দে খেলছে আর প্লেইং। তারা খেলছে না, এই নার জন্য আমরা কি করব, এই আর এর পরে একটা নট বসাবো, দে আর নট প্লেইং। আমি খেলছি না, আমি খেলছি না কার সম্পর্কে বলছি, আমার সম্পর্কে, আমি খেলছি, ইজ প্লে, আই অ্যাম প্লেইং, তাহলে আমি খেলছি না, আই অ্যাম নট প্লেইং। তুমি হাসছো না, ইউ আর নট লাফিং। এইবার দেখো, আমরা করি কি, অনেক সময় জিজ্ঞাসা করি, তুমি কি খেলছো না, রাম কি বই পড়ছে না, পাখিটা কি উড়ছে না, বাতাস কি বইছে না। তাহলে এই যে বইছে, খেলছে, পড়ছে, এগুলোর জন্য ইজ, অ্যাম, আর ভার্বের শেষে আইএনজি, মানে সেই ক্রিয়াটার আইএনজি যোগ করি। যখনই প্রশ্ন করব, প্রশ্ন করার সময় আমরা কি করব, তখন কর্তার আগে এই যে আর, অ্যাম, ইজ, আর এইগুলো আমরা আগে বলব, এগুলোকে আমরা আগে বলবো। তাহলে দেখো, যদি বলি তারা কি খেলছে না, মানে তারা খেলছে কিনা আমি জিজ্ঞাসা করছি, সেক্ষেত্রে আমরা কি বলবো, তারা কি খেলছে না, তারা কি খেলছে না। এই যে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার জন্য
এই যে ভার্বগুলো অ্যাম ইজ আর এগুলো আগে চলে যায়। তারা কি খেলছে না, তখন আমরা দে আর প্লেইং না বলে বলবো আর দে নট প্লেইং। তারা কি খেলছে না? তারা কি খেলছে? আর দে প্লেইং। আমি খেলছি না, যদি বলি আমি কি খেলছি না, আমি কি খেলছি, আমি কি খেলছি, আমি কি খেলছি, আমি কি খেলছি, তারপরে আমি খেলা করছি কি না এইটা জিজ্ঞাসা করছি। আমি কি খেলছি, এই যে জিজ্ঞাসা করার জন্য সেখানে আমরা হয়ে যাবে অ্যাম আই প্লেইং। আমি কি খেলছি না, যদি না বলি অ্যাম আই নট প্লেইং, শুধু এই ভার্বটা আগে চলে যাবে। এইটা আমাদের মনে রাখতে হবে। এইবার দেখো এর মধ্যে আমরা আরেকটা প্রশ্ন করতে পারি, তারা কোথায় খেলছে, কখন তারা খেলছে, তারা কিভাবে খেলছে, রাম কোথায় পড়ছে, এগুলো আমরা জিজ্ঞাসা করতে পারি। তুমি কোথায় যাচ্ছ, ঠিক আছে, তুমি কোত্থেকে আসছো, এই যে কোথায়, কখন, কিভাবে, এই যে ইংরেজিগুলো যেগুলো আমরা গ্রামাটিক্যাল ভাষায় বলা হয় WH ওয়ার্ড, এই ইংরেজিগুলো আমরা জানি। হ্যাঁ, ইংরেজিগুলো কি, কোথায় ওয়্যার, কখন ওয়েন, কিভাবে হাউ, এই যে কথাগুলো এটা সবার আগে যাবে। তাহলে কেমন ব্যাপার হচ্ছে দেখো, এখানে যদি বলি তারা, তারা এটা না বলে বললাম তারা কেন খেলছে না, তারা কেন খেলছে না, তাহলে এই কেন শব্দটা সবার আগে চলে যাবে, আর প্রশ্নবোধকের জন্য যেটা আমরা ব্যবহার করি সেইভাবেই করব। তাহলে তারা তারা খেলছে, তারা 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 কি খেলছে, আর দে প্লেইং। তারা কেন খেলছে না, তারা খেলছে, দে আর প্লেইং, তাই তো, তারা খেলছে, দে আর প্লেইং, দে আর প্লেইং। তারা কেন খেলছে না, এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে কেন আর হচ্ছে একটা প্রশ্ন। প্রশ্ন হলে আরটা আগে চলে যাবে, আর আর কেন, কেন খেলছে না সেই জন্য আসবে আমাদের ওয়াই আর দে নট প্লেইং, টিটা তখন ছোট হাতে হবে, ওয়াই আর দে প্লেইং। তারা কেন খেলছে, তারা কেন খেলছে না, ওয়াই আর দে নট প্লেইং, ওয়াই আর দে নট প্লেইং। তাহলে ইংরেজি কি হবে, ওয়াই আর দে প্লেইং। এইটাকে যদি এরকম ভাবে বলি, তারা কোথায় খেলছে, তারা কোথায় খেলছে, তাহলে এটা প্রশ্ন করছি আমি। প্রশ্ন করলে কি হবে, অ্যাম ইজ আর এটা আগে চলে যাবে, তারপরে কর্তা বসবে, তারপরে মূল ভাবের সঙ্গে আইএনজি যোগ হবে। এইবার কোথায়, এই কোথায় কথাটা আছে, কোথায় কথাটার জন্য থাকলে হবে আমরা আগে বলবো ওয়্যার। যেহেতু প্রশ্ন করছি, প্রশ্ন করার জন্য তাদের সঙ্গে কি হয়, আর ব্যবহার হয়, দের সঙ্গে আর ব্যবহার হয়, ওয়্যার আর। কার সম্পর্কে বলছি, তাদের সম্পর্কে, ওয়াই আর দে। খেলাটা চলছে, চলমান, প্লেইং, ঠিক আছে, ওয়াই আর দে প্লেইং। এইভাবে ইংরেজিটা হবে। দেখো সেন্টেন্স যখন বড় হয়, তারা কোথায় খেলছে, ওয়াই আর দে প্লেইং। যদি বলি তারা কি মাঠে খেলছে না, ইংরেজিটা যদি এরকম ভাবে কাউকে যদি জিজ্ঞাসা করতে যাই তারা কি মাঠে খেলছে না, তারা কি মাঠে খেলছে না। কাজটা চলছে, খেলা কাজটা চলছে, খেলা কাজটা চললে কি হবে, চলমান থাকলে পরে অ্যাম ইজ আর যে কোনো একটার পরে, খেলা ইংরেজি হচ্ছে প্লে, তাহলে প্লেইং হবে। এখানে তারা বলেছি, তারা বললে অ্যাম ইজ আর এর মধ্যে কোনটা ব্যবহার করব, আমরা আর ব্যবহার করব।
যেহেতু প্রশ্ন, তারা কি মাঠে খেলছে না, তাহলে নেগেটিভ হলে পরে এই নটটা তোমার প্লেয়িংয়ের আগে বসবে। তাহলে তারা কি মাঠে খেলছে না, কোথায় খেলছে, মাঠে খেলছে, এই মাঠটা পড়ে যাবে। তোমাদের আগে ভিডিও 3তে বোধহয় বলেছিলাম, লেসন 3তে বোধহয় বলেছিলাম যে আমার ইংরেজি ফর্ম হচ্ছে হু, হোয়াট, ওয়্যার, তারপরে হোয়েন, হাউ, তারপরে হচ্ছে হোয়াই। এইগুলো পরপর পরপর সেন্টেন্সে আসে। তাহলে দেখো তারা কি মাঠে খেলছে না, কোথায়। আর হু হোয়াটের মধ্যে কি বলেছিলাম, হু ক্ষেত্রে বলেছিলাম যার সম্পর্কে বলা হচ্ছে সেইটা হচ্ছে হু সাবজেক্ট, তারপরে হোয়াটটা কি, যে ক্রিয়াটা করছে সেইটা, সাবজেক্টের পরে ভার্ব, তারপরে এই ভার্বের মধ্যে একটা হোয়াট প্রশ্ন থেকে যায়, অর্থাৎ খেলছে, কি খেলছে, এটাকে বলে অবজেক্ট। ভার্বকে যদি কি দিয়ে জিজ্ঞাসা করি সেটা হয় অবজেক্ট, আমার যাওয়ার দরকার নেই। ভার্বের পরে কি খেলছে সেটা পরে আসলে অবজেক্ট হিসেবে ধরবো আমরা। তাহলে তারা কি মাঠে খেলছে না, প্রশ্ন, প্রশ্ন হলে পরেই কাদের সম্পর্কে বলছি, তারা, তাহলে আর দে। নেগেটিভের জন্য নট, খেলছে না, আর দে নট প্লেইং। কোথায়, কোথায়, আর দে নট প্লেইং ইন দ্য ফিল্ড। আর দে নট প্লেইং ইন দ্য ফিল্ড, ঠিক আছে, হলো। যদি বলি তারা কি ফুটবল খেলছে না, আর দে নট প্লেইং, তখন বলো আর দে নট প্লেইং ফুটবল। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের ইংরেজিটা হবে। আবার দেখো যদি বলা হয় এইটাই কন্টিনিউয়াস টেন্স বলে আমরা এরকম করেছি, কিন্তু এখানে যদি বলি তারা কি মাঠে খেলছিল না, তুমি কি বই পড়ছিলে না, রাম কি গান গাইছিল না, তারা কি বাড়ি ফিরছিল না, সবই অতীতের কথা আমরা বুঝতে পারছি। যখন অতীতের কথা আমরা বুঝতে পারি তখন আমরা কি করব, তখন এই যে অ্যাম ইজ আর বলেছিলাম এখানে, যে অ্যাম ইজ আর বি ভার্ব বলেছিলাম, বি ভার্ব এর প্রেজেন্ট টেন্স এটা, তখন আমরা ওয়াজ ব্যবহার করি আর ওয়্যার ব্যবহার করি। ঠিক আছে, তাহলে এইটাই বলি তারা কি মাঠে খেলছে বলে যদি বলি, মাঠে খেলছিল না, খেলছিল না। দেখো খেলছে, খেলছিল, এটা অতীতের কথা বলছি আমরা। যখন অতীতের কথা বলছি তখন আর হবে না, তখন এখানে হবে, এই জায়গাটা হবে ওয়্যার। Why they not playing in the field? Why they not playing football? তুমি কি বই পড়ছো, তুমি কি বই পড়ছো, তাহলে দেখো তুমি কি বই পড়ছো যখন বলছি, পড়াটা চলমান চলছে, কখন, বর্তমানে। তাহলে পড়া ইংরেজি কি, রিড, পড়া ইংরেজি রিড। আচ্ছা এই সঙ্গে তোমাদের একটা কথা বলি, আগে প্রথম লেসনে বোধহয় বলেছিলাম, লেসন নাম্বার 1-এ বোধহয় বলেছিলাম যে আমাদের কতগুলো জিনিস মুখস্থ করতেই হবে। কোনগুলো, যখনই কোনো ক্রিয়া পাবো তা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল, এটাকে সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেলতে হবে, এটাকে মুখস্থ করতেই হবে, না হলে আমাদের বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করতে গিয়ে অসুবিধা হবে। তাহলে দেখো এখানে তো প্লে আছে, প্লে, প্লে পাস্ট টেন্স হচ্ছে প্লেড, তার পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেড। এখানে আমরা একটা ভার্ব পেয়েছি প্লে, তাহলে এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লে, পাস্ট ফর্ম হচ্ছে প্লেড, পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লে। এটা মুখস্থ করেই রাখতে হবে, মুখস্থ করেই রাখতে হবে। দেখো কিছু 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 ভার্ব আছে যেগুলোর সঙ্গে ইডি যোগ করে পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপল করা হয়, কয়েকটা করতে করতে দেখবে মুখস্থ হয়ে যাচ্ছে, বুঝতে পেরে যাবে। এখন দেখো রিডের কথা যদি বলি, রিডটা আবার অন্যরকম। তুমি কি বই পড়ছো না, রিডের বেলা হয় রিড, বানান এক, উচ্চারণ আলাদা। দেখো তিনটে বানানই এক, কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সের বেলা পড়ি রিড,
পাস্ট টেন্সের বেলায় বলি রেড, পাস্ট পার্টিসিপলের বেলায় বলি রেড। এটা মনে করে রাখতে হবে। তাহলে তুমি বই পড়ছো, তুমি বই পড়ছো, চলছে কাজটা কখন বর্তমানে। তাহলে কোনো কাজ যদি বর্তমানে চলতে থাকে, এরকম পড়ছো, যাচ্ছ, খাচ্ছ, আমরা কী করবো, অ্যাম, ইজ, আর, তারপর ক্রিয়া শেষে আইএনজি যোগ করবো। তাহলে পড়া ইংরেজি রিড, তাহলে আমরা জানি এখানে হবে রিডিং, রিডের জায়গায় হবে রিডিং। আর তার আগে কি আসবে, অ্যাম, ইজ, আর, যে কোনো একটা। তাহলে এখানে যেটা কি সাবজেক্ট, অর্থাৎ যার সম্পর্কে বলছি তার সঙ্গে যেটা ব্যবহৃত হয়, তুমির সঙ্গে কি ব্যবহৃত হয়, আর। তাহলে কি হবে এটা, ইউ আর রিডিং, ইউ আর রিডিং, ইউ আর রিডিং। এই যে ভার্ব, কি পড়ছো, ইউ আর রিডিং এ বুক। এই যে ওয়ার্ডটা, ইউ আর রিডিং এ বুক। তুমি কি একটা বই পড়ছো না, তুমি কি একটা বই, তুমি কি একটা বই পড়ছো না, প্রশ্ন করছি। প্রশ্ন করলে আমরা কি করব, প্রশ্ন করলে এই যে আরটা, অ্যাম, ইজ, আর, এটা আগে ব্যবহার করবো। ইউ এর ক্ষেত্রে কি ব্যবহার করবো, আর। পড়ছো না, নার জন্য কি বলবো, নার জন্য কি বলবো, নট। তাহলে আর ইউ নট, তারপরে ক্রিয়ার সঙ্গে আইএনজি যোগ, রিডিং এ বুক। আর ইউ নট রিডিং এ বুক। এইবার দেখো, এটাকে যদি এরকম ভাবে বলি যে তুমি কি বইটা পড়ছো না, জিজ্ঞাসা করো। দেখো এখানে একটা তফাৎ, দেখো এখানে বলছে যে তুমি কি একটা বই পড়ছো, আর এখানে বইটা বলেছে। যখন এই নির্দিষ্ট করে কিছু বলবো তখন তার আগে একটা দি বসে। তুমি কি বইটা পড়ছো না, এই নাটা কি নেগেটিভ, তাহলে নট। সাবজেক্টকে তুমি, প্রশ্ন করলে কি করব, সাবজেক্টের আগে অর্থাৎ যার সম্পর্কে বলছি তার আগে অ্যাম, ইজ, আর, যে কোনো একটা বসবে। কোনটা বসবে, তুমির ক্ষেত্রে কি বসে, আর। তাহলে তুমি কি পড়ছো না, নট। তাহলে আর ইউ নট, এখানে হবে আর ইউ নট। তারপরে পড়ছো, আর ইউ নট রিডিং। এই যে বইটা টি বলেছি সেই জন্য হবে আর ইউ নট রিডিং দ্য বুক। বুঝে গেল। এইবার যদি বলি তুমি কেন বইটা পড়ছো, যে কি জায়গায় বললাম তুমি কেন বইটা পড়ছো না, কেন বইটা পড়ছো না। কেন ইংরেজি কি, হোয়াই। তাহলে হোয়াই কথাটা সবার আগে যাবে। সেটা তাহলে এই দুটোর মধ্যে তফাৎ কি হবে, তুমি কেন বইটা পড়ছো না, তখন ইংরেজিতে হবে হোয়াই আর ইউ নট রিডিং দি বুক। ভালো করে খেয়াল করে দেখো দুটো সেন্টেন্সের মধ্যে তফাৎ কি। সেন্টেন্সের মধ্যে শুধু এই হোয়াই কথাটা আগে এসছে, হোয়াই আর ইউ নট রিডিং দ্য বুক। বুঝা গেল। এইবার দেখো তুমি বইটা পড়ছিলে, যদি বলি আমরা যদি বলি তুমি বইটা, বা এইটাই আগের সেন্টেন্সটাই দেখো, তারা তারা মাঠে, ধরো এরকম ভাবে যদি বলি তারা মাঠে খেলছিল, তারা মাঠে খেলছে, এটা আমরা পড়েছি একটুক্ষণ আগে, তারা মাঠে খেলছে, আর খেলছিল।
তারা মাঠে খেলছে, তারা মাঠে খেলছিল। দুটোর মধ্যে তফাৎ, এটা বর্তমান বুঝতে পারছি আর এটা অতীত বুঝতে পারছি। তারা খেলছে, বর্তমানে চলছে, ইজ প্লেইং অথবা আর প্লেইং অথবা অ্যাম প্লেইং। কিন্তু তারা ক্ষেত্রে কি, তারার জন্য আমরা কী ব্যবহার করবো? দে। হ্যাঁ, আর খেলছের জন্য কী ব্যবহার করবো? ভার্বের শেষে আইনি যোগ, প্লের সঙ্গে প্লেইং। তাহলে দে আর প্লেইং, দে আর প্লেইং মাঠে, ইন দ্য ফিল্ড। কিন্তু যখন বললাম খেলছিল, অতীত, অতীত হলে পরে আমরা কি বলেছিলাম? অ্যাম ইজ আর এর পাস্ট টেন্সটা ব্যবহার হয়। তাহলে অ্যাম ইজ আর এর পাস্ট টেন্স, এখানে আর এর পাস্ট টেন্স কি? ওয়্যার হবে। তাহলে এই জায়গায় কি হবে? দে ওয়্যার প্লেইং, তারা খেলছিল। দে আর প্লেইং ইন দ্য ফিল্ড। বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা ইংরেজিগুলো করব। যেমন ধরো যদি বলি সে স্কুলে আসছে না, সে স্কুলে আসছে না, সে স্কুলে আসছে সে স্কুলে আসছে না, সে স্কুলে আসছে নাটা বাদ দাও, আসছে বর্তমান। তো আসা ইংরেজি কি? কাম। এখানে আমরা মনে রাখবো কাম, কেম, সিএম, কাম। একদম মুখস্থ করে নিতে হবে। কামের পাস্ট টেন্স কেম, আর এটা হচ্ছে কাম, কেম, কাম। তাহলে সে স্কুলে আসছে, আসছে চলমান, এটা নাটাকে বাদ দাও, আসছে। তাহলে আমরা কি লিখবো? সে, এক বছর। হি সির ক্ষেত্রে কি ব্যবহার হয়? বিভাবের ইজ ব্যবহার। তাহলে ইজ কামিং, সে ইংরেজি হি। তাহলে হি ইজ কামিং, স্কুলে আসছে, টু স্কুল। ঠিক আছে? যখনই না কথাটা বলবো তাহলে হি ইজ নট কামিং, ভার্বের আগে নটটা ব্যবহার করব। হি ইজ নট কামিং টু স্কুল। এইবার দেখো, এইটাকেই যদি বলা হয় সে স্কুলে আসছিল না, আসছিল না, তাহলে এটা অতীতের ব্যাপার আমরা বুঝতে পারছি। যখন অতীতের ব্যাপার বুঝতে পারবো তখন এখানে কি করবো? ইজের জায়গায় কি বলবো? ওয়াজ। হি ওয়াজ নট কামিং টু স্কুল। এইবার দেখো এই সেন্টেন্সটা বাড়তে পারে। সে বহুদিন স্কুলে আসছিল না, বহুদিন, বহুদিন সে স্কুলে আসছিল না। তাহলে হি ওয়াজ নট কামিং টু স্কুল ফর এ লং ডেজ, ফর এ লং পিরিয়ড, লং পিরিয়ড, বেশ একটা সময় ধরে সে স্কুলে আসছিল না, একটা বেশ কিছুদিন ঘুরে আসছিল না। এখানে পিরিয়ড বলতে অনেক দিন সময় বোঝাচ্ছে। তাহলে হি ওয়াজ নট কামিং টু স্কুল ফর এ লং, লং এর জায়গায় বেটার হচ্ছে পিরিয়ড না বলে ফর এ লং ডেজ, বহুদিন সে স্কুলে আসছিল না। বোঝা গেল ইংরেজিটা? তাহলে আমরা এইভাবে সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারি। তাহলে দেখো এর মধ্যে আমরা দুটো জিনিস দেখলাম। এটা ইংরেজি গ্রামারের ভাষায় বলে কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স দুটোরই মোটামুটি একটা ধারণা পেলাম। এবার দেখো তার সঙ্গে তোমাদের কিন্তু বললাম যে কী করে নেগেটিভ সেন্টেন্সটা তৈরি হয় এবং কী করে প্রশ্নবোধক বাক্যগুলো তৈরি হয়। এবার ধরো যদি একটা এক্সাম্পল নিই, সে অনেকদিন স্কুলে আসছে না, সে অনেক দিন। তারপর আমি আস্তে আস্তে সেন্টেন্সগুলো বড় করছি। সে অনেকদিন ক্লাসে আসছে না। দেখো কতগুলো জিনিস আমাদের খেয়াল করা আছে। এটা প্রথম কথা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স মানে নট কামিং, আসছে না। এখানে ক্লাসে আসা মানে
ক্লাসে যোগ দেওয়া। সেই ইংরেজিতে যেটা আমরা ব্যবহার করি ATTEND, অ্যাটেন্ড। অ্যাটেন্ডের পাস্ট টেন্স হচ্ছে অ্যাটেন্ডেড, তার পাস্ট পার্টিসিপল হচ্ছে অ্যাটেন্ডেড। আমরা বলেছি নতুন কোনো পেলে, ভার্ব পেলেই তার প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল সঙ্গে সঙ্গে করে নেবো। তাহলে অ্যাটেন্ড, অ্যাটেন্ডেড, অ্যাটেন্ডেড। এই পাস্ট পার্টিসিপল কেন লাগে সেটা তোমাদের পরে বলে দেবো। দেখো, সে অনেক দিন ক্লাসে আসছে না, আসছে না, নট অ্যাটেন্ডিং। তাহলে আসছে না জন্য আমরা কি করব? নট অ্যাটেন্ডিং, নট অ্যাটেন্ডিং, নট অ্যাটেন্ডিং। কোথায় আসছে না? কোথায়? ক্লাসে। নট অ্যাটেন্ডিং দ্য ক্লাসেস। ঠিক আছে, নট অ্যাটেন্ডিং দ্য ক্লাসে। তাহলে সে ক্লাসে আসছে না, চলমান বর্তমান, তাহলে কি হবে? অ্যাটেন্ডিং, এর আগে একটা বি ভার্ব ইজ, তাহলে হি ইজ নট অ্যাটেন্ডিং, হি ইজ নট অ্যাটেন্ডিং দ্য ক্লাসেস অনেক দিন, ফর মেনি ডেজ, ফর মেনি ডেজ। এর মধ্যে আরেকটা জিনিস মনে রাখবো, অনেক দিন বোঝাতে কি, অনেক দিন বলতে আমরা কি ইংরেজিটা ব্যবহার করি? ফর মেনি ডেজ। এগুলো ছোটো ছোটোগুলো মনে করে রাখতে হবে ভোকাবুলারির জন্য। আমাদের শুধু সেন্টেন্স ফরমেশন দেখলে হবে না, আমরা যদি ইংরেজি প্রতিশব্দগুলো না জানি, কোন ক্ষেত্রে কোন ইংরেজিটা ব্যবহার করবো সেটা যদি না জানি, তাহলেও আমরা করতে পারবো না। সেই জন্য এগুলোকে বলে ফ্রেজ, জানার দরকার নেই, ছোট ছোট টুকরো ইংরেজি। ফ্রেজ বলতে আমরা গ্রামারের ভাষায় যেটা বলা হয়, কতগুলো শব্দ গুচ্ছ যার একটা মানে আছে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নেই, তাকে ফ্রেজ বলি। অত কিছু আমাদের মনার দরকার নেই, একটা অর্থবহ শব্দগুচ্ছ, সেটাকে আমরা ফ্রেজ বলি। বহুদিন, ফর মেনি ডেজ, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এবার দেখো, সে কেন অনেকদিন ক্লাসে আসছে না। যখনই প্রশ্ন করলাম আমি, তাহলে কেন ইংরেজিটা সবার আগে বলবো আমরা, ওয়াই। ওয়াই। আসছে না, আসছে ইজ অ্যাটেন্ডিং, আসছে না ইজ নট অ্যাটেন্ডিং। ঠিক আছে, কিন্তু যখন প্রশ্ন করছি তাহলে বি ভার্বটা আগে চলে যাবে। তাহলে ওয়াই ইজ হি নট অ্যাটেন্ডিং, নট, তারপরে একই রকম আসবে, নট অ্যাটেন্ডিং দ্য ক্লাসেস ফর মেনি ডেজ। তাহলে এই দুটো সেন্টেন্সের মধ্যে তফাৎ কোথায় হলো? দেখো, তফাৎ একটাই হলো, সেটা হচ্ছে ওয়াইটা আগে চলে গেল, ইজটা আগে চলে গেল। ঠিক আছে, আর বাকিটা দেখো একই আছে, নট অ্যাটেন্ডিং দ্য ক্লাসেস ফর মেনি ডেজ, নট অ্যাটেন্ডিং দ্য ক্লাসেস ফর মেনি ডেজ। বুঝে গেল? আচ্ছা, এবার দেখো, সে অনেকদিন ক্লাসে আসছে না। এখানে আসছে না বলে যদি বলতাম, সে অনেকদিন ক্লাসে আসছিল না, আসছিল না, আসছের জায়গায় বললাম আসছিল না। আসছিল না এটা অতীত, আমরা বুঝতে পারছি। যখন অতীত বুঝতে পারলাম, তখন হি ইজ নট অ্যাটেন্ডিং দ্য ক্লাসের জায়গা হবে হি ওয়াজ নট, হি ওয়াজ নট অ্যাটেন্ডিং দ্য ক্লাসেস ফর মেনি ডেজ। বোঝা গেল? তাহলে মোটামুটি আজকে কতগুলো আলোচনা করলো, একদিনে খুব বেশি আলোচনা করলে মুশকিল হবে। প্রত্যেকটা জিনিস ভালো করে খেয়াল করো, ব্যাক করো, রিওয়াইন্ড করে আবার দেখো, দেখো সবগুলো পরিষ্কার হয়ে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে। প্রত্যেকটা ভিডিওর সঙ্গে আগের ভিডিওতে যেটা বলেছি, পরের ভিডিওতে তার আবার কিছুটা নতুন করে বলছি। সুতরাং এইগুলো যে পরপর ভিডিওগুলো বারবার না দেখো, তাহলে জিনিসগুলো ধরে নিতে পারবে না। আর কোনো ভিডিওই স্কিপ করে দেখো না। শেখার উদ্দেশ্য যদি হয়, ধরে নেবো এই ইচ্ছাটা যদি থাকে, তাহলে প্লিজ ডোন্ট skip the videos. Okay, thank you very much for watching. See you on some other day. Okay, good night.